কোয়েসেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ অর্থাৎ 30শে মার্চ, আজকের দিনেই 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের এক কিংবদন্তি সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন আমাদের উপহার দিয়ে গেছেন ব্যোমকেশ বক্সী ও বড়দার মতো চরিত্র, তেমনই লিখে গেছেন অজস্র ছোট গল্প ও কিছু কালজয়ী উপন্যাস, যার মধ্যে উল্লেখযোগ্য জিন্দের বন্দি, তুঙ্গাভদ্রার তীরে ইত্যাদি। আজ তার 126তম জন্মদিন উপলক্ষে আমাদের এই বিশেষ নিবেদন তারই লেখা ছোট গল্প দেখা হবে। আজকের গল্প পাঠে সৌপ্তিক দে, সূত্রধর আমি সৈমি ব্যানার্জি। শুরু হচ্ছে দেখা হবে। ভূপতির স্ত্রী স্মৃতিকণার মৃত্যুকালে আমি তার শয্যাপাশে উপস্থিত ছিলাম। কেবল ডাক্তার বলে নয়, ভূপতি আমার বন্ধু। স্মৃতিকে কঠিন রোগে ধরেছিল। আমি নিজের হাতে চিকিৎসার ভার নিইনি। কলকাতা থেকে সব বড় বড় ডাক্তাররাই তাকে দেখছিলেন, কিন্তু কিছুতেই বাঁচানো গেল না। মৃত্যুর রাতে শয্যাপাশে কেবল আমি আর ভূপতিই ছিলাম। 3 তলার প্রকাণ্ড শয়নকক্ষে দুটো বড় বড় বৈদ্যুতিক আলো জ্বলছিল। ঘরের মাঝখানে একটি খাটের ওপর শুয়ে আছে স্মৃতি। ভূপতি আর আমি শয্যার 2 পাশে বসে আছি, তার দিকে চেয়ে আছি আর প্রতীক্ষা করছি। স্মৃতির গলা পর্যন্ত সিল্কের চাদর দিয়ে ঢাকা, মুখখানি শুধু ভোলা। মুখ দেখে মনে হয় না গত 3 মাসের নৃশংস রোগ তার 24 বছরের সবল সুস্থ দেহটাকে কুড়ে কুড়ে জীর্ণ করে দিয়েছে। টুলটুলে মুখ, মুদ্রিত চোখ দুটি যেন সুমা আঁকা। চুলগুলি মুখখানিকে পুরো ঘিরে রেখেছে। দেখে বোঝাই যায় না তার মৃত্যু আসন্ন। স্মৃতি আজ রাত 10টার পর আচ্ছন্ন হয়ে পড়েছে, তার জ্ঞান নেই। আমি মাঝে মাঝে নারী দেখছি। নারী খুব একটা ভালো নয়। এই অবস্থাতেই বোধহয় শেষ রাতে কোনো সময় তার মৃত্যু হবে। এখন বাজে রাত্রি 1টা। শয্যা পাশে বসে ভাবছিলাম, 10 বছরের চিকিৎসা ব্যবসায় অনেক মৃত্যু দেখেছি, কিন্তু আজ মনে হচ্ছে স্মৃতির মৃত্যু যেন অন্য মৃত্যুর থেকে পৃথক। তার কারণ বোধহয় এই যে ভূপতি আমার প্রিয়তম বন্ধু, তাকে আমি অন্তরের বাইরে চিনি। সে বড় ব্যবসায়ী, অনেক টাকার মানুষ, কিন্তু মনের মধ্যে সে একেবারে অসহায়। অপরদিকে স্মৃতির মতো এমন পরিপূর্ণ রূপে সংসারী মেয়ে আমি আর দুটো দেখিনি। সংসারকে মধুর করে তোলবার অস্ত্র সে জানত। দুজন মিলে সুখের নীড় রচনা করেছিল। ভূপতি স্মৃতির হাতে নিজের জীবন তুলে দিয়ে নিশ্চিন্ত হয়েছিল। তাদের 5 বছরের বিবাহিত জীবনকে একটি অখণ্ড কাব্য বলা চলে। একদিনের জন্য ছন্দপতন হয়নি। তারপর বজ্রাঘাতের মতো এই রোগ। একটা সন্তানও নেই। স্মৃতির মৃত্যুতে পৃথিবীর আর কোনো ক্ষতি হোক না হোক, ভূপতির জীবনটা ছারকার হয়ে যাবে। রাত 3টের সময় স্মৃতির চোখ খুলল। দৃষ্টিতে অস্পষ্টতা নেই। ভূপতির মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সহজ স্বাভাবিক স্বরেই কথা বলল। তার এই স্বর অনেকবার শুনেছি। হলফ করে বলতে পারি তাতে বিকারজনিত প্রলাপের চিহ্নমাত্র ছিল না। সে বলল, এক শিলানগরীতে আবার দেখা হবে। স্মৃতি আর কথা বলল না। আরও কিছুক্ষণ ভূপতির দিকে চেয়ে থেকে ধীরে ধীরে চোখ বুজল। আমি তার নাড়িতে হাত দিলাম। নাড়ি কয়েকবার ক্ষীণভাবে বেজে উঠে থেমে গেল। স্মৃতি মারা গেছে, কিন্তু আমার মনে একটা প্রকাণ্ড প্রশ্ন চিহ্ন রেখে গেছে। এক শিলানগরীতে আবার দেখা হবে। এটা মৃত্যুকালের উদ্ভ্রান্ত প্রলাপ নয়। মানুষ যেমন রেল স্টেশন ছাড়বার পূর্বে প্রিয়জনকে বলে অমুক দিন তমুক জায়গায় দেখা হবে, এই সেই ধরনেরই উক্তি। এক শিলানগরী বলে কি কোনো জায়গা আছে? কখনো তো নাম শুনিনি। আবার দেখা হবে, এটার আবার কি অর্থ? মৃত্যুর পূর্ব মুহূর্তে কেউ যদি বলে আবার দেখা হবে, তবে তার অর্থ কি হতে পারে? পরলোক পুনর্জন্ম আমি মানি না। স্মৃতি আধুনিকা ছিল,
কিন্তু হয়তো মনে মনে এই সমস্ত কুসংস্কার পুষে রেখেছিল। মৃত্যুকালে মনের বাসনা ভবিষ্যবাণীর আকারে দেখা দিয়েছিল, কিন্তু স্মৃতির কণ্ঠস্বরে হৃদয়াবেগের বাষ্পটুকুও ছিল না। তাছাড়া এক শিলানগরীতে কেন? এই অশ্রুতপূর্ব নামটা স্মৃতি কোথা থেকেই বা পেল? স্মৃতির মৃত্যুর পর ভূপতির সঙ্গে কয়েক মাস দেখা হয়নি। তার বাড়িতেও গেছিলাম, কিন্তু দেখা পাইনি। বোধহয় স্মৃতির কথা মন থেকে সরিয়ে রাখার জন্যই সে ব্যবসায় প্রাণ মন ঢেলে দিয়েছিল। বাড়িতে খুবই কম থাকতো, এখানে ওখানে ঘুরে বেড়াতো। একবার শুনলাম সে প্লেনে করে বিলেত গেছে। মাস দুয়েক পর হঠাৎ একদিন আমার কাছে এসে উপস্থিত। শুকনো রুকনো চেহারা, রোগা হয়ে গেছে। আমি বললাম, কী রে, এতদিন কোথায় ছিলি? আর মরার মতো এরম চেহারা হয়েছে কেন? অসুখ বিসুখ করেনি তো? ভূপতি আমার প্রশ্নের কোনো জবাব দিল না। আমার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ রঙ্গরসিকতা করল, তারপরে চা জলখাবার আবদার করল। স্ত্রী প্রস্থান করলে আমার দিকে কাতর চোখে চেয়ে বলল, ভাই, আর তো পেরে উঠছে না, একটা কিছু উপায় কর না। কি উপায় করব বলতো? কিছুতেই ভুলতে পারছিস না? না রে, যতদিন সে বেঁচে ছিল ততদিন নিশ্চিন্তই ছিলাম, তার কথা ভাবার দরকারই হতো না। সেই অষ্টপ্রহর আমার কথা ভেবে যেত, আর এখন তার চিন্তা আমার ঘাড়ে সারাক্ষণ চেপে আছে। আরে এতে এত চিন্তার কি আছে? একদিন তো ভুলতেই হবে। মনকে শক্ত কর, মনের রাশ ছেড়ে দিস না। সেই চেষ্টা কি করিনি বল? কিছুতেই তো কিছু হলো না। আর মারা যাওয়ার সময় ওটা কি যে বলে গেল, এক শিলানগরীতে আবার দেখা হবে। তুই কি কিছু মানে বুঝতে পেরেছিস রে? না, হতে পারে, বোঝবার মতো মানে কিছু নেই। তুইও এই নিয়ে মাথা ঘামাস না। ভূপতি কিছুক্ষণ নীরব থেকে বলল, এক শিলানগরী, অনেককে জিজ্ঞাসা করেছে, কেউ বলতে পারেনি। কিন্তু আমার বিশ্বাস কোথাও না কোথাও এক শিলানগরী আছে। আমি জিজ্ঞেস করলাম, এক শিলানগরীর নাম স্মৃতি আগে কখনো তোর কাছে করেছিল? কখনো না। কিছুক্ষণ দুজনে চুপ করে বসে রইলাম। স্ত্রী এসে চা জলখাবার রেখে গেল। ভূপতি নীরবে জলযোগ সম্পন্ন করল। আমি বললাম, ভূপতি, আয়, তোর শরীরটা একবার পরীক্ষা করে দেখি। অনেক সময় শরীরে রোগ থাকলেও মনের অসুস্থতা হতে পারে। সে বলল, ধুর, শরীর আমার যে দিব্য আছে। আমি বললাম, তবে একটা বিয়ে কর। আমি জানি তুই স্মৃতিকে খুব ভালোবাসিস, আমি তাকে ভুলে যেতে বলছি না, কিন্তু এভাবে জীবনটা নষ্ট করে ফেলার কোনো মানে হয় না। আমার কথাটা শোন ভাই, আবার একটা বিয়ে কর। তুই কি পাগল? নিজেকে সামলানোর চেষ্টা কি আমি করিনি? মদ খেয়েছি, লুচ্চামি করেছি। তোর কথায় একটা মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করে দেবো? তবে কি করবি? তা জানি না। আচ্ছা, আজ চলি, আবার দেখা হবে। দরজার দিকে পা বাড়িয়ে সে থেমে গেল। তারপর হেসে উঠে বলল, এই দেখ, আমিও বলে ফেললাম আবার দেখা হবে, কিন্তু আমার বলার তো একটা মানে আছে। স্মৃতি কেন বলল? আমি কিছুক্ষণ নিরুত্তর রইলাম। ভূপতি চলে গেল। তারপর 3 মাস তার আর কোনো দেখা পেলাম না। শীতের মাঝামাঝি ভূপতি হঠাৎ একদিন এসে আবির্ভূত হলো। বলল, চল, বেড়াতে যাবি? বেড়াতে? কোথায়? আরে বাবা, ভারতবর্ষে বেড়াবার জায়গার কি অভাব আছে? চল না, কাশ্মীরই যাই এবার। এই শীতে কাশ্মীর? তবে রাজপুতানা বা দক্ষিণ যাওয়া যাক না, দক্ষিণটা তো দেখা হয়নি। সব খরচ আমার কিন্তু। দোনামোনা করেও রাজি হয়ে গেলাম। ভূপতির যেরূপ চেহারা হয়েছে, শীতের সময় দেশে বিদেশে বেড়ালে তার শরীর সারতে পারে। মনটা বোধহয় আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে, কারণ সে একবারও স্মৃতির উল্লেখ করল না। তবু তাকে একলা যেতে দেওয়া উচিত নয়। একলা থাকলে তার মন আবার স্মৃতির কাছে ফিরে যাবে। এদিকে আমার গৃহিণী কিছুকাল যাবৎ বাপের বাড়ি যাবার জন্য বায়না ধরেছিল। শীতের সময় রোগীর সংখ্যাও কম থাকে।
সুতরাং মাসখানেকের জন্য ভ্রমণে যাওয়ার জন্য বিশেষ বাধা নেই। 7-8 দিনের মধ্যে আমরা গোছগাছ করে দুজনে বেরিয়ে পড়লাম। রেলের প্রথম শ্রেণীতে ভ্রমণ করার মতো আরামের ভ্রমণ আর নেই। এর কাছে এরোপ্লেন জেটপ্লেন তুচ্ছ। দক্ষিণে অনেক প্রসিদ্ধ স্থান দেখলাম, ব্যাঙ্গালোর, মাইসোর, উটি। প্রত্যেক স্থানে 2 দিন করে বাস করেছি, আবার চলছি। ভূপতির শরীর দ্রুত সেরে উঠেছে, মনের ওপর হয়তো কালো ছায়াটা সরে গেছে। আশা করছি ভ্রমণের শেষে সুস্থ হয়েই মানুষটাকে আবার পাওয়া যাবে। বিজয়ওয়াড়া থেকে কাজীপেটের লাইনে একটা স্টেশনে গাড়ি থেমেছে। ভূপতি হঠাৎ নেমে পড়ে বলল, চল এখানেই যাত্রা ভঙ্গ করা যাক। এখানে যাত্রা ভঙ্গ করার কোনো প্রস্তাব ছিল না, কিন্তু ভূপতি এর আগেও 2-1 বার এরম কাজ করেছে, অজ্ঞাত অখ্যাত স্থানে নেমে পড়েছে। আপত্তি করলাম না। আমাদের খেয়াল খুশির ভ্রমণ, যেখানে ইচ্ছে নেমে পড়লেই হলো। নেহাত যদি এ স্থানে কোনো হোটেল বা ধর্মশালা না থাকে, তখন রেলের ওয়েটিং রুমই আছে। প্রস্তর ফলকে স্টেশনের নাম দেখলাম, ওয়ারাঙ্গাল। তবে পাথুরে দেশের শহর পুরনো হলেও সহজে নোংরা হয় না। একটি হোটেল আছে, আমরা তাতে গিয়ে উঠলাম। হোটেলের দোতলা থেকে শহরের পার্বত্যর পরিবেশ দেখা যায়। সমস্ত দাক্ষিণাত্য যে একটি বিপুল আকায় অতিত্যকা, দক্ষিণে পদার্পণ না করা অবধি তা ভুলবার সুযোগ পায়নি। আরেকটি কথা ভুলবার নয়, বাঙালির সর্বত্র গতি। বাঙালির অনেক বদনাম আছে, কিন্তু দাক্ষিণাত্যের অতি নগণ্য অজ্ঞাতনামা স্থানে গিয়ে দেখেছি 2-1 বাঙালি বিরাজ করছে। অপরিচিত কণ্ঠে বাংলা ভাষা শুনে চমকে উঠেছি। কেউ চাকরি করছে, কেউ আবার ব্যবসা। ওয়ারাঙ্গালে তার ব্যতিক্রম হলো না। কোট প্যান্ট পরা জিরাফের মতো একটি লম্বা লোক হোটেলে বাস করছিলেন। জানা গেল তিনি বাঙালি। তিনি একজন প্রত্নবী, খুব একটা মিশুকে নন। পরে জানতে পারলাম যে তিনি অত্যন্ত সন্দিগ্ধ প্রকৃতির লোক। পাছে তার আবিষ্কৃত প্রত্নবিষয়ক তথ্য যদি কেউ চুরি করে নিজের নামে ছাপিয়ে দেয়, তাই তিনি সহজে কারোর সঙ্গে কথা বলেন না। বললেও অতি সন্তর্পণে বলেন, কিন্তু সে যাক। বিকেলে আমরা পদব্রজে বেড়াতে বেরোলাম। দর্শনীয় বিশেষ কিছু নেই, তবু যখন এসেছি তখন ঘুরে ফিরেই দেখা উচিত। অবশেষে একটি মন্দিরের নিকট উপস্থিত হলাম। মন্দিরটি প্রাচীন বলে মনে হয়, গঠন গতানুগতিক নয়। একটি লোককে প্রশ্ন করে জানতে পারলাম মন্দিরের নাম সহস্র স্তম্ভ মন্দির। অতগুলো না হলেও অনেকগুলো স্তম্ভ আছে। একজনকে জিজ্ঞেস করলাম মন্দিরটি কতদিনের পুরনো। লোকটি বলল, পৃথিবী নাকি সৃষ্টি হবার আগে থেকে আছে এখানে, তার মানে খুব পুরনো বলতে হবে। ভূপতির দিকে চেয়ে দেখি সে স্থানুর মতো দাঁড়িয়ে মন্দির দেখছে, চোখে বিস্ময়াহত অপলক দৃষ্টি। বললাম, কি রে, কি হলো? সে অস্ফুট স্বরে বলল, এই মন্দির আমি আগে কোথাও দেখেছি। অ্যাঁ, কোথায় দেখলি? তা জানি না, কিন্তু দেখেছি। বোধ হয় ফটো দেখেছিস। ফটো? কে জানে। যখন ফিরে চললাম তখনও তার চোখ তন্দ্রাচ্ছন্ন হয়ে রইল। কোয়েটস ফিল্মস রাইটার্স চয়েসে আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত দেখা হবে। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর আরও এরম রোমাঞ্চকর গল্প শোনার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। হ্যাপি লিসনিং। হোটেলে ফিরে চায়ের ঘরে গেলাম। এখানে চা কেউ খায় না, কফির রেওয়াজ। দেখলাম অদূরে বাঙালি ভদ্রলোকটি নাক সিটকিয়ে কফি পান করছে। আমরা ব্যথার ব্যথী সহজে ভাব হয়ে গেল। ভদ্রলোকের নাম সুরেশ পাকরাশি। আমরা নিজেদের পরিচয় দিলাম। চা ও কফির সাথে কিছুক্ষণ আলোচনা চলল। তারপর জিজ্ঞেস করলাম, আপনি এখানে কতদিন আছেন? পাকরাশি বললেন, তা প্রায় মাসখানেক হতে চলল।
ও, কাজে এসেছেন বুঝি? না, মানে হ্যাঁ হ্যাঁ, না মানে কাজ এমন কিছু নয়, বেড়াতে এসেছিলাম আর কি। শহরটা প্রাচীন হিন্দু আমলের আগে নাম ছিল বর্ণকুল, এখন ওরঙ্গলে দাঁড়িয়েছে। ভাবলাম দেখি যদি কিছু পাওয়া যায়। ও আচ্ছা, আপনি প্রত্নবিদ। তা কিছু পেলেন নাকি? ভদ্রলোক হঠাৎ শামুকের মতো অন্তঃপ্রবিষ্ট হয়ে গেলেন। কিছু না বলে সন্দিগ্ধভাবে তাকালেন। তার বাক্যস্রোতে ভাটা পড়ল। 2-4 বার আমার কথায় হ্যাঁ হুঁ করেই একসময় উঠে গেলেন। তার বিচিত্র ভাবগতিক তখন বুঝতে পারিনি। পরদিন সকালবেলা ঘুম ভেঙে দেখি ভূপতির শোয়ার ঘরের জানলা খুলে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আমিও উঠে গিয়ে তার পাশে দাঁড়ালাম। সে বলল, ওই ওই উটের কুজের মতো পাহাড়টা, ওটাও আমি আগে দেখেছি। বললাম, দেখেছিস মানে? কতদিন আগে? তা জানি না, কিন্তু পাহাড়টা না আগে আরো বড় ছিল। চেহারাটাও ঠিক আছে, কিন্তু একটু যেন ছোট হয়ে গেছে। আগে হয়তো ফটো দেখেছিস, ছবিটা অবচেতন মনের মধ্যে ছিল, পাহাড় দেখে বেরিয়ে এসছে। আরে ও ওরকম হয়। ভূপতি কিচ্ছু বলল না, দূরে উটের মতো পাহাড়টার দিকে স্বপ্নচ্ছন্ন চোখে চেয়ে রইল। তারপর ওয়ারাঙ্গালে 3-4 দিন কেটে গেল। আমার মনটা উসখুস করছে। এখানে দেখবার মতো কিছুই নেই। দীর্ঘকাল বসে থাকার কোনো মানে হয় না। কিন্তু ভূপতির যে কি হয়েছে জানি না। তাকে এখান থেকে অন্য কোথাও যাবার কথা বললেই সে কথা শুনতে পায় না। তার মনের মধ্যে রহস্যময় একটা কিছু ঘটেছে। আমি সবিশেষ নির্ণয় করতে না পেরে উদ্বিগ্ন হয়ে উঠলাম। ইতিমধ্যে পাকরাশি মহাশয়ের সঙ্গে আরেকটু ঘনিষ্ঠতা হয়েছে। তিনি যদিও আমাদের এড়িয়ে চলছেন, তবুও মাঝে মাঝে বাংলা ভাষায় কথা বলবার লোভ সম্বরণ করতে পারছেন না। আমরাও প্রত্নতত্ত্ব সম্বন্ধে তার দুর্বলতা বুঝেছিলাম, তাই ও প্রসঙ্গে যথাসাধ্য বাদ দিয়ে কথা বলছিলাম। আরও কয়েকদিন নিষ্ক্রিয়ভাবে কেটে যাওয়ার পর আমি মরিয়া হয়ে উঠলাম। বললাম, তুই ওয়ারাঙ্গালে কি মধু পেলি জানি না, কিন্তু আমি আর থাকছি না। 1 মাস হয়ে গেছে, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। সমস্ত দিন ঝোলাঝুলির পর রাত্রিকালে তাকে রাজি করলাম। পরদিন বিকেলে গাড়িতে দুজনে উঠব আমরা। সে বলল, ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু তুই যখন থাকতে চাইছিস না, চল। আমি কিন্তু আবার আসবো। পরদিন সকালবেলা চাকর চা দিয়ে গেল। দুজনে একসঙ্গে বসে চা পান করলাম। প্রাতরাশ শেষ করে ভূপতি ইজি চেয়ারটা জানলার কাছে টেনে নিয়ে বসলো। আমি বললাম, এই চল না, স্টেশনে গিয়ে খবর নিয়ে আসি রিজার্ভেশন পাওয়া যাবে কিনা। সে বলল, তুই যা, আমার আর যেতে ইচ্ছা করছে না। অগত্যা আমি একাই বেরোলাম। জীবিত অবস্থায় ভূপতির সঙ্গে এই আমার শেষ দেখা। ঘণ্টাখানেক পর ফিরে আসলাম। তখন সে সেই চেয়ারেই বসে আছে, মাথাটা পিছনের দিকে হেলান দেওয়া, চোখ দুটো বিস্ফারিত হয়ে খুলে আছে। চোখে এবং মুখে কি অনির্বচনীয় বিস্ময়ানন্দ তা বর্ণনা করা যায় না। যেন প্রিয়জনকে বহুদিন পর দেখার শুভ মুহূর্তে তার মৃত্যু হয়েছে। আমার মানসিক অবস্থার কথা বললাম না, ভূপতির শেষকৃত্য করলাম। আমি বোধহয় তার সবচেয়ে নিকট আত্মীয়, কারণ আমার হাতের আগুন তার দেহটা ছাই করে দিল। কাউকে খবর দিতে পারিনি। ঘনিষ্ঠ আপন বলতে তার কেউই ছিল না। শুনেছি এক ভাগ্নি উত্তরাধিকারী, কিন্তু তার ঠিকানা জানি না। দেশে ফিরে চলেছি, সঙ্গে চলেছেন পাকরাশি মহাশয়। বিপদের সময় তিনি দূরত্ব রাখেননি, বরং অন্তর দিয়ে সাহায্য করেছেন। তারপর একসঙ্গে ফিরছি। ভূপতির মৃত্যু সম্বন্ধে একটা গভীর রহস্য মনকে আচ্ছন্ন রেখেছে। আমি ডাক্তার, আমি জানি তার দেহে এমন কোনো রোগ ছিল না যে তাতে সে মারা যেতে পারে। তবে এ কি হলো?
স্মৃতির কথা বারবার মনে পড়তে লাগলো। সে বলেছিল, এক শিলানগরীতে আবার দেখা হবে। পাকরাশি মহাশয় একথা সে কথা বলে আমার মন ভোলাবার চেষ্টা করছেন। তিনি ভেবেছেন আমি শোকে অভিভূত হয়ে পড়েছি। হঠাৎ একসময় তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সুরেশবাবু, আপনি পণ্ডিত মানুষ, এক শিলানগরী কোথায় জানেন? তিনি হেসে বললেন, জানি বই কি, ওরঙ্গলের প্রাচীন নাম একশিলা। তবে যে সেদিন বলেছিলেন বর্ণকুল? বর্ণকুলও একটা নাম, আরেকটা নাম একশিলা। কেন বলুন দেখি? কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলাম। তারপর স্মৃতির মৃত্যুকালীন কাহিনী বললাম। এবার পাকরাশি মহাশয় বিস্মিত হলেন, বললেন, তাই নাকি? ভারী আশ্চর্য তো। ইতিহাসে পড়েছি দিগ্বিজয়ী আলেকজান্ডারের জীবনে এই রকম একটা ব্যাপার ঘটেছিল। কালানল নামে- তিনি সোৎসহে বলে চললেন, কিন্তু সব কথা আমার কানে পৌঁছল না। আমি ভাবতে লাগলাম, মৃত্যুকালে কি মানুষ ভূত ভবিষ্যৎ দেখতে পায়? স্মৃতি কি ভবিষ্যৎ দেখতে পেয়েছিল? ওয়ারঙ্গলে ভূপতির মৃত্যু হবে তা সে জানতে পেরেছিল। আবার ওয়ারঙ্গলের প্রাচীন নাম এক শিলানগরী, তাও সে জেনেছিল। অতীত এবং ভবিষ্যৎ দুদিকেই তাই মুমূর্ষু প্রাণ প্রসারিত হয়েছিল। ভূপতির চোখেও ওয়ারেঙ্গল চেনা চেনা ঢেকেছিল। তবে কি কোনো সুদূর অতীতে ভূপতি ও স্মৃতি এক শিলানগরীর নাগরিকা ছিল? বুঝি না, কিছুই বুঝি না। অগাধ অন্ধকারের মধ্যে খদত্ত কণার মতো বুদ্ধিদীপ জেলে কেবল বোঝবার চেষ্টা করেছি। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত দেখা হবে। গল্প পাঠে সৌপ্তিক দে। ভূপতির ভূমিকায় স্বাগত বাসু, স্মৃতিকণার ভূমিকায় সৈমী ব্যানার্জি, সুরেশ পাকরাশির ভূমিকায় সুদীপ ব্যানার্জি, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইনে স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।